ভগবানের নামে শপথ করে বলছি, এই জন্মে তুমি আমার বৌমা হবে না। তোমার জন্য যে অপমান সহ্য করেছি তার সব প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো আমার? সিঙ্কের ভেতরে হাত দাও আর ময়লা পরিষ্কার করো। কিভাবে করবে ঈশা এসব? জেঠিমা ওকে হেল্প করতে বারণ করেছে। কাকিমা, আমি করে দিচ্ছি। বৌদি এইসব আগে কখনো করেনি, ও এইসব পারবে না। তোর খুব দরদ দেখছি, আর তোকে কাজে যেতে হবে, দেরি হচ্ছে না? যা এখান থেকে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আর তাছাড়া এই বাড়ির তো নিয়মই তাই, যেমন কর্ম তেমন ফল। এখন শিখতে হলে ওকে তো কাজ করতেই হবে। বাজে কথা বন্ধ কর, এটা কোনো মজা করার সময় নয়। আরে মা সূর্য, তোর খুব কষ্ট হচ্ছে দেখছি। চিন্তা নয় একেবারে জেঠিমা। ছোট ভাইয়ের মতো হয়ে গেছিস তুই। বউয়ের আঁচলের তলায় থাকা স্বামী, আর এত তাড়াতাড়ি। মা শুধু একটা সুযোগ খোঁজে মানুষের খুঁত ধরার। সূর্য দাদা, তোমাকে বিন্দিয়া দিদি ডাকলো রেশনের দোকানে কিছু জিনিস বয়ে আনতে হবে। সূর্য জানা, বেচারিকে একটু সাহায্য কর গিয়ে, যা। আরে যা, এখন আমি যাব নাকি এই ভাঙা পা নিয়ে? কোথায় পালাচ্ছ? এসব কে পরিষ্কার করবে? তোমার দিদা? যাও, শুরু করে দাও। জেঠিমা শুরু থেকে ঈশাকে ঘেন্না করে আসছে। উনি ওকে দিয়ে বেসিন পরিষ্কার করাচ্ছে, যেটা ও কখনো করেইনি। ঘৃণা তো করবেই। ও তো জেঠিমার সাথে কতবার কত খারাপ কাজ করেছে, এখন ভুগুক। তাছাড়া তোর এত কষ্ট হচ্ছে কেন? কষ্ট হচ্ছে না, খারাপ লাগছে। আরে ওর সাথে যা কিছু হয়েছে কম খারাপ হয়েছে নাকি? আর তার উপরে এখন যা হচ্ছে তাই বা ভালো কি হচ্ছে? আরে এমন কিছু না, এইভাবে সিঙ্কে হাতটা ঢোকাও আর এইভাবে ধরে সব নোংরা বের করে আনো। কিন্তু তার আগে না, এই জলগুলো না বালতিতে ভরে ফেলো। এই যে মনিকা বৌদি, আমি করে দিচ্ছি। ও এগুলো করতে পারবে না। আরে তুমি তো জানোই, মা যখন রেগে যায় তখন তার থেকে কয়েক হাত দূরে থাকাটাই মঙ্গল। খবরদার, কেউ কিচ্ছু বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সব ঝামেলা শুরু করেছে এই মেয়েটা, সেজন্য পরিষ্কারও ওই করবে। কি হয়েছে? তোমার এই লম্বা রেশমি চুলের জন্য অসুবিধা হচ্ছে বুঝি? হ্যাঁ, নখের মতো চুলটাকেও কাটতে হবে দেখছি। না না, আমি পরিষ্কার করছি, করে দিচ্ছি এখনই। এত কর। গ্লাভস গ্লাভস পেতে পারি কি? এটা তোমার রাজপ্রাসাদ নয় মহারানী, যেখানে সবাই হাতে গ্লাভস পরে ঘুরে বেড়ায়। এটা আমার বাড়ি, এখানে সবাই শুধু হাত দিয়েই কাজ করে। যাও, শুরু করে দাও। এ বিন্দি, শোন না, তুই জেঠিমাকে বোঝে না, তোর কথা কখনো ফেলবেন না উনি। আমি নিজে চাইছি যে ঈশা যেন নিজে থেকে এখান থেকে চলে যায়। নিজে চেষ্টা করছি যে যেভাবেই হোক ওকে বুঝিয়ে সুঝে এখান থেকে বাড়ি পাঠিয়ে দিই। পরিদের মতো জীবন ছিল ওর, আর ওকে দিয়ে সব কাজ করানো হচ্ছে। সত্যি বলছি, পাপ এগুলো। জেঠিমা যখন কারো পেছনে পড়ে যায় না, তখন কারো কথা শোনে না, আমারও না। জানিস তুই, বাবু ঈশাকে একেবারে রানীর মতো রাখতো। আরো সত্যি একদম রানীর মতোই। যদি ময়ূরের পালক ওর গায়ে লাগতো না, তাহলেও দাগ পড়ে যেত। ভাব। সূর্য একটু ঈশার ব্যাপারে বেশি চিন্তা করছে না?
তুলোর থেকেও সফট নরম হাতগুলো ওর। কখনো খালি পায়েও মাটিতে চলে পর্যন্ত নেই। গোলাপের পাপড়ির মতো সফট গোলাপি পা দুটো ওর। একদম যত্নে বড় হয়েছে। আর তুই বল না বিন্দি, কিভাবে এখানে এসব ম্যানেজ করবে? তুলোর মতো হাত, গোলাপের মতো পা, দুদিনের বিয়েতে তুই সবকিছু নোটিস করে নিয়েছিস, তাই না? ঈশা, ঈশা, এ তুমি কি করছো মা? আরে কি হলো কি মহারানী? নাটক ছাড়ো আর ফেরত আসো। এই সমস্ত কাজ তুমিই করবে। কি হচ্ছে সব? হ্যাঁ, কি? ওহো, কাকা যদি 5 মিনিট পরে আসতো তাহলে এমন কি ক্ষতি হতো? ক্লাইম্যাক্স যে বাকি থেকে গেল। এসব কি? হ্যাঁ, কি হচ্ছে সব? কাকা বাবু, ওই মা ঈশাকে দিয়ে সিঙ্ক পরিষ্কার করাচ্ছিল। বাহ বৌদি, বাহ। এখানকার ময়লা তো তুমি ওই বেচারি মেয়েটাকে দিয়ে করিয়ে নিয়েছ, কিন্তু ওই মেয়েটার জন্য তোমার মনের মধ্যে যে ময়লা আছে সেটা কি করে পরিষ্কার করবে? আরে আরে, এসো মা, এসো মা, এসো, বসো বসো এখানে। বসো সাবধানে। আরে কোন পাপের সাজা দিচ্ছ তুমি ওকে? বাবা, কোনো ব্যাপার নয়। না মা, যেটা ভুল সেটা ভুল। সেই ভুলটা যদি বড়রাও করে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, ব্যাস। বৌদি, তোমার যেসব রাগ, ওকে মেনে না নেওয়া, ওর উপর অভিমান, এসব তোমার নিজের জায়গায়। সেটা তুমি ভুলভাবে প্রয়োগ করছো। আরে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে যদি বাইরে খাবার খেতে যায়, তাতে এমন কি অন্যায়টা রয়েছে? তুমি সেই জন্য এই মেয়েটাকে শাস্তি দিয়ে তুমি নিজের কাছেই তো ছোট হয়ে যাচ্ছ। না, আর এইরকম হবে না। এখন তোকে সেটাই হবে যেটা এই বাড়ির নতুন বউয়ের করা উচিত। ঈশা সূর্যের সঙ্গে আগামীকাল আমাদের কুলদেবীর মন্দিরে যাবে, যেটা আমাদের বাড়িতে আগেও হয়েছে। বৌদি, নতুন দম্পতির নতুন জীবন শুরু করবার জন্য আশীর্বাদ দরকার, অভিশাপ নয়। সূর্য কোথাও যাবে না। কোন অধিকারে যাবে ওই মেয়েটা? আমি তো ওকে আমার বৌমা বলে মানি। আরে আমি তো ওকে আমার বৌমা বলে মেনে নিয়েছি। ওকে তো তুমি বৌমার সম্মান দিয়ে দিয়েছো, ওকে দিয়ে প্রথম রান্না করিয়ে। এই বাড়িতে ওর থাকবার অধিকার আছে, আরে এই অধিকার তুমি ওকে দিয়েছো। ওকে তো তুমি ওর ভুলের জন্য অন্য সবার মতন ওকে শাস্তি দিয়েছো। তাই ঈশা আর সূর্য আগামীকাল কুলদেবীর মন্দিরে যাবে আশীর্বাদ নেবার জন্য, ব্যাস এইটুকু। বাড়ির নতুন বউয়ের কাছে সব মিলিয়ে 4টে শাড়ি আছে, আর তার মধ্যে একটাও পুরো লাল নয়। কোনটা যে পরি, এইটা
লাগেনি তো তোমার? তুমি না থাকলে হয়তো লেগেই যেত। থ্যাংক ইউ। সূর্য, হ্যাঁ বলো। সূর্য, ওই অ্যাকচুয়ালি আমি সত্যি খুব টেনশনে আছি। চলো দেরি করে ঠিকই, শেষমেশ বুদ্ধি তো এলো ওর। আর এই সিচুয়েশনে তুমি কেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও মাথা খারাপই হয়ে যেত। রিয়েলি? তুমি আমার সমস্যাটা বুঝতে পারছো? কি কথা বলছো তুমি? আমি বুঝতে পারবো না তাহলে কে বুঝতে পারবে বলো? এই জন্য তো আমি বলছি বলতে তোমাকে যে- হবে না। সত্যি তুমি হেল্প করবে? আরে আমি তো ডে 1 থেকে বলছিলাম যে এর সলিউশন আমার কাছে আছে। এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাচ্ছি বাবুর কাছে, চলো। বাবা? বাবা কি করবে এতে? তাছাড়া বাবার কি যায় আসে আমি কোন রঙের শাড়ি পরে তোমার সঙ্গে বেরোচ্ছি? কি শাড়ি? এই শাড়ি আবার কোত্থেকে চলে এলো? শাড়ি কোত্থেকে চলে এলো না, শাড়ি এখানেই আছে। কিন্তু আমার পুজোর জন্য কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। সূর্য, খারাপ ভেবো না, আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই, কিন্তু তুমি যেভাবেই হোক ম্যানেজ করে আমার জন্য একটা লাল রঙের শাড়ি আনতে পারবে? কালকে কুলদেবীর মন্দিরে যাচ্ছি তো, তাই আমার মনে হলো লাল রঙের শাড়ি পরে যাওয়াটাই ভালো। তো তুমি কখন থেকে এই শাড়ির জন্য চিন্তা করছিলে? হ্যাঁ, তা নয় তো কি। আর এই লাল রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্যাঙ্গলস, কানের দুল, টিপ আর লিপস্টিকও এনো। আমি প্রথমবার কুলদেবীর মন্দিরে যাচ্ছি তো, ওনাকে প্রসন্ন তো ও করতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা কুলদেবীর মন্দিরে যাচ্ছি। আর কুলদেবীর মায়ের কাছে এত সময় নেই যে তোমার লিপস্টিক, টিপ, ম্যাচিং ব্যাঙ্গলস চেক করার, তাই না? উনি দেহের কাপড় নয়, মনের ভাবকে বোঝেন। বুঝতে পেরেছো তুমি? বাহানা দিও না। শাড়ি যদি না দিতে পারো তাহলে বারণ করে দাও, কিন্তু আমি কুলদেবীর মন্দিরে লাল শাড়ি পরেই যাব। তুমি তো খুব অদ্ভুত, এটুকুও জানো না যে বিবাহিতদের লাল পরে মন্দিরে যেতে হয়? প্রথম পদ্ধতি হলো সাম, মানে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে সমস্যার সমাধান করে ফেলা। মানে হলো বন্ধুত্ব করে আস্তে আস্তে ভালোবেসে তুমি ধৈর্য ধরে বোঝাও বৌদিকে। ঠিক আছে, তোমার শাড়ির সাথে যা কিছু চাই সেগুলোর একটা লিস্ট করে দিয়ে দাও আমাকে, আমি নিয়ে আসবো। খুব বেশি কিছু না, ম্যাচিং নেল পেন্টও নিয়ে এসো ব্যাস। অদ্ভুত ব্যাপার তো, কত কিছুই না হয়ে গেল এই বাড়িতে, কিন্তু ওসব বিষয়ে ভাবা ছেড়ে দিয়ে ম্যাডাম শুধুমাত্র শাড়ির রং নিয়ে ভাবছে। জানি না কি যে হবে ওর। সত্যি। কিছু বললে? হ্যাঁ, আমি আমি আবার কি বলতে পারি? কিচ্ছু না। ওই লিস্টটা দিয়ে দাও আমাকে প্লিজ, আমি মার্কেট থেকে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, কাবে আর কতক্ষণ? এবার চোখটা খুলি আমি। বেশ 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 বেশ, 2 মিনিট। আমি খুলছি। ওকে ওকে ওকে, হয়ে গেছে। এবার আপনি আপনার চোখ খুলতে পারেন। দোকান থেকে সব জিনিস নিয়ে এসেছি পুজোর জন্য। এখন এগুলো কি করব সেটা বুঝতে পারছি না। মানে কুলদেবীর মন্দিরে কি দেবে, কি ওর আঁচলে থাকবে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে বলো যে এই জিনিসগুলো ওই মন্দিরে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে না ফেরার পরে ওর আঁচলে রাখতে হবে? বলো। এরপরে যদি কিছু ভুল হয় তখন কিছু বলতে পারবে না। আমি তো বলছি সবাই একবার দেখে নাও সব জিনিস ঠিক আছে কিনা। এটা নেই, ওটা নেই, এই রকম নয়, ওই রকম নয়। ঠাকুরপোকে বুঝতে পারি না, ওই মেয়েটাকে দিয়ে নাকি কুলদেবতার পুজো করাবে, যাকে কখনো বৌমাই মানব না আমি। তুমি বলো। আমি? তাছাড়া আবার কে? কাকা, আমি এসব জানি না। তুমি তো জানোই যে আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে। এখন যদি ভুল করে কোনো ভুল করে ফেলি তাহলে আমি তো কুমারী থেকে যাবো, তাই না? না না না, রিস্ক নেওয়া যাবে না। বৌমা তুমি বলো, তোমার তো বিয়ে হয়েছে। আমার পুজোর থালা তো মাই সাজিয়েছিল, তাই মাই জানে সবটা।
আমি বরং একটা কাজ করি, অদিতিকে ফোন করি। জানলেও আমি থালা সাজাতাম না। কাল একা একা পাস্তা খেয়েছে আর আজ কুলদেবী দর্শন করার নামে আনন্দ করে আসবে ওই মহারানী। এই অদিতিও ফোনটা ধরছে না। দাদু, হ্যাঁ তুমি তো সবাইকে জিজ্ঞেস করলে, কিন্তু আমাকে তো জিজ্ঞেস করলেই না। হ্যাঁ, আমি ইন্টারনেট বাবাকে জিজ্ঞেস করে বলছি যে আর কি কি লাগবে। আরে বাবা, তোর ইন্টারনেট বাবার থেকে একটু জেনে নে না। কিন্তু সেই চিন্তাটার কি হবে? যার চিন্তা বাড়ির সবাইকে এক করে রাখে, সেই যেন নিজের মনে সংযম রাখে। যা বাবা, খেলা কর, শাবাশ। বৌমা বলে মানিনি আমি ওকে, কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না ঠাকুরপো। তাই পুজোর জিনিসপত্রগুলো আমি ঠিক করে দেব। ঠাকুরপো, বাড়ির বড়রা সংসারের রীতিনীতি জানার পাশাপাশি তাদের অভিজ্ঞতাও বেশি হয়। সেই জন্য তোমাকে বলছি, যার মা ছোটবেলায় পালিয়ে গেছে, দেখে নিও একদিনও নিজের মায়ের মতোই কাজ করবে, আর আমাদের মুখে চুনকালি পড়বে তখন। তুমিও দেখে নিও বৌদি, এমন একদিন আসবে সূর্যকেও ঠিক রাস্তায় আনবে, আর তা এই মেয়েটাই করবে। সত্যি সূর্য দাদা, মেয়েদেরকে বোঝানোর জন্য না গিফটের চেয়ে ভালো কিছু হতেই পারে না। আর আমি একেবারে নিশ্চিত বৌদি অবশ্যই মেনে নেবে, আর বৌদিও না বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। দেখে নিও তুমি। বৌদি? হ্যাঁ, বৌদি নয় ও তোর, কতবার বলবো তোকে? দেখো, যতদিন ও এখানে তোমার স্ত্রী হয়ে আছে ততদিন উনি আমাদের বৌদি হয়, এটা তোমাকে স্বীকার করতেই হবে। যদি বিনতে একবার দেখে নেয় যে আমি ঈশার জন্য শাড়ি নিয়ে এসেছি, তাহলে এখানে ঝামেলা করে পুরো পাড়াকে ডেকে আনবে, আর তার উপরে জেঠিমাকে গিয়ে আবার নালিশ করবে। ব্যাগে কি আছে? হাতি আছে, বসবি নাকি? ব্যাগে কি আছে? আরে ব্যাগে আমার জিনিসপত্র আছে, আবার কি হবে? হ্যাঁ, আর কি আরে ব্রহ্মচারীর জিনিস বলে কথা, আর তাছাড়া কোনো অবিবাহিতা মেয়ের নজরের ওপর পড়া উচিত নয়। আচ্ছা, আরে, আরে, কি ওকে করছিস? তো আমি দেখেই ছাড়বো। যতক্ষণ উনি তোমার স্ত্রী, তো ততক্ষণ তো উনি আমার বৌদি। তোকে না হয়ে গেছে তোর সন্দেহ করা? হ্যাঁ, যা এখান থেকে বেরোবার। কেন যাব? আমি এখন জেঠিমার কাছে যাব। কাল কুলদেবীর মন্দিরে যেতে হবে, আর পায়ে এত ব্যথা। ফুল কালকের পুজোর জন্য মালা বানাতে হবে নাকি? আমি তো মালা বানাতে জানি না। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে শিখিয়ে দিও, এই ফাঁকে আমি মালা বানানো শিখে যাব। ছুঁচ সুতো ওগুলো কোথায়? আরে এক মিনিট, দাঁড়াও সাবধানে, ভেতরে দেখো।
থ্যাংক ইউ সো মাচ সূর্য, থ্যাংক ইউ। আমি তো একবার আবার বলছি যে ঠিকভাবে ভেবে না, কুলদেবীর পুজো অনেক কঠিন হয়, ওখানে অনেক হাঁটতে হয়। তার উপরে এই শাড়ি পরে চলা তোমার জন্য সত্যি খুব মুশকিল হবে। আর তুমি তোমার অবস্থাটা দেখো, তোমার পায়ে কতটা লেগেছে, কিভাবে পসিবল হবে এগুলো? আমি তো বলি একটা কাজ করি, এই মন্দিরে যাওয়া ক্যান্সেল করে দিই।